আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি কুমিল্লা শহরের একেবারে কেন্দ্রস্থলে কুমিল্লা টাউন হল মাঠের পূর্ব দিকে অবস্থিত একটি মার্কেটের ভবনের ছাদ। এখান থেকে আপনারা পেছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো সাত্তার খান কমপ্লেক্স নামে কুমিল্লা শহরের বেশ জমজমাট বা সর্বোচ্চ জমজমাট একটি মার্কেট। তো আমরা এখন এই মুহূর্তে এই ঈদ সংলগ্ন ঈদুল ফিতর সংলগ্ন একটি সময়ে যখন কথা বলছি তখন আসলে চতুর্দিকে মানুষের গিজ ভিড়। এই যে প্যান্ডামিক, এই যে করোনা ভাইরাসের এই যে আতঙ্ক, এই নিয়ে মানুষের কোনো আশঙ্কা রয়েছে বলে নিচের কোনো দৃশ্যপট দেখলে মনেই হবে না যে আসলে করোনা ভাইরাসের কোনো উপস্থিতি পৃথিবীতে অথবা বাংলাদেশে রয়েছে। এবং এ অবধি আমি অনেক লোককেই আমি দেখলাম যে আসলে তারা মাস্ক, কোনো প্রকারের মাস্কই ব্যবহার করছেন না। এখানে একটি পুলিশ বক্স রয়েছে। পুলিশ বক্সে এই টাউন হল মাঠের দক্ষিণ পশ্চিম কোণায় এখানে 3 জন পুলিশ অফিসার, সম্ভবত এসআই, সাব ইন্সপেক্টর। তো তারা বসে বসে কথা বলছিলেন। এখানে জ্যামও আছে, ট্রাফিক পুলিশ জ্যাম মুক্ত করার চেষ্টা করছেন। আমি যখন গেলাম ওখানে দেখলাম যে তাদের মুখে মাস্ক নেই। তো আমার এই ডিএসএলআর ক্যামেরাটা ব্যাগে ছিল, এটা আমি রেডি করতে করতে পুলিশ তো প্রশিক্ষণপ্রাপ্ত একটি বাহিনীর সদস্য, তো পুলিশের লোকেরা তো তারা আমাকে দেখে তাৎক্ষণিক বুঝে নিয়েছে যে আমি কিছু একটা করতে যাচ্ছি। সঙ্গে সঙ্গেই আসলে বাহিনীর লোকেরা, এটা বিজিবি হোক অথবা এই পুলিশ হোক, বাহিনীর লোকেদের খুব সুনিপুণ একটি প্রশিক্ষণ থাকে। তারা আগে থেকে অনেক কিছু টের পায়, যারা যেমনটি সাধারণ লোক এটা সহজে টের পায় না। প্রায় সময় আমি এমনটা দেখেছি। আমার খুব এই ছবিটি সংবাদপত্রে ছাপা হয়েছিল 2001 সালে। কুমিল্লা শহরে একটি রিকশায় 3 জন পুলিশ উঠে বেশ আয়াসের সঙ্গে, আরামের সঙ্গে যাচ্ছিলেন, অথচ তারাই বারবার 2 জন যাত্রীর বেশি হলে সাইকেল রিকশায় তারা যাত্রীদের নামিয়ে দেন অথবা রিকশা চালককে সাজা দেন। তো এটা তখনকার সময় 2001 সালের কথা বলছি। তখন আমি দৈনিক শিরোনাম পত্রিকার রিপোর্টার কাম ফটোগ্রাফার। তো তখন তারা পুলিশি এই তদারকিটা ছিল। ট্রাফিক সপ্তাহ অথবা ট্রাফিক সপ্তাহ ছাড়াও কুমিল্লা শহরের ট্রাফিক পুলিশ 3 যাত্রী দেখলেই এভাবে যাত্রীদের একটু হয়রানি করতো। ঠিক সেই সময়টায় আমি একদিন দেখলাম যে এক রিকশায় 3 পুলিশ, মাঝখানে যিনি বসেছেন 2 জনের কাঁধে হাত রেখে আয়াসে বেশ আরামের সঙ্গে উপভোগ করতে করতে যাত্রা শুরু করেছেন। আমি তাৎক্ষণিক মোটরসাইকেল থেকে নেমে সঙ্গে সঙ্গে আমি ছবিটি তুলে নিলাম এবং সেই ছবিটি যখন ছাপা হলো তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, সাবেক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তিনি বিভিন্ন কারণে বাংলাদেশে খুব বিখ্যাত কুখ্যাত হয়ে রয়েছেন। তো ওই স্বরাষ্ট্রমন্ত্রী যেদিন কুমিল্লা সার্কিট হাউসে এসেছিলেন ঠিক ওদিনই আমাদের সেই পত্রিকা ছাপা হয়েছিল, এক রিকশায় 3 পুলিশ আরামে যাচ্ছেন। তো যাই হোক, আজকে যখন আমি এই পুলিশ বক্সে যখন ছবিটা তুলব ভেবেছি, তাদের কারোর মুখেই মাস্ক নেই। অন্য সময় মাস্ক আমি দেখেছি, আমি অন্তত 10 দিন এখান দিয়ে যাওয়ার সময় তাদের মুখে মাস্ক ছাড়া অবস্থায় একটি মুহূর্ত আমি পাইনি। এখন তো এমনটি কখনোই হয় না যে আমি তাদেরকে মাস্ক ছাড়া অবস্থায় কখনো বসে থাকতে দেখেছি, কিন্তু আজকে তাৎক্ষণিক, হয়তো তারা আলাপের জন্য বা হয়তো এটি ইজি ফিল করার জন্য অথবা যে কারণে হোক কিছুক্ষণের জন্য, হয়তো 10 মিনিটের জন্য তারা মাস্ক খুলেছিলেন। তাৎক্ষণিক আমি ক্যামেরাটা বের করার সঙ্গে সঙ্গে তারা তাৎক্ষণিক মাস্ক পরে 3 জন, একজন বসে রইলেন পুলিশ বক্সে আর 2 জন দুদিকে ছুট চলে গেলেন। তো সেই ক্ষেত্রে আর তাদের ছবি তোলা গেল না। তো এই হলো অবস্থা। আর বাকি যে জনস্রোত, ঈদের মার্কেটিংয়ের জন্য ব্যস্ত যে লোকেদের জনস্রোত, ওখানে আমার মনে হয় অন্তত পক্ষে মাস্ক ব্যবহার বা পরিধানের ব্যাপারে
অনেক সচেতনতা তৈরি হয়েছে। তবে মাস্কের মান নিয়ে এবং পরার বিধিনিষেধ বিষয়ে কথা বলা যেতেই পারে। মাস্ক হয়তো কেউ থুতনিতে পরেছেন, কেউ হয়তো মুখে পরেছেন, নাকের নাগালেই নেই। আসলে মাস্কটা কেন পরতে হবে, কি প্রয়োজন, এটা হয়তো তার জানা নেই। যাই হোক, তো এই অবস্থায় এখন এত মানুষ মাস্কবিহীন অবস্থায় ঘুরঘার করছেন দেখে আতঙ্ক অনুভব করারই মতো। এবং এই মুহূর্তে আমি একটি বিল্ডিংয়ের ভবনে উঠেও যে মাস্ক ছাড়া রয়েছি, আমার আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে যে আসলে এত মানুষ যেখানে মাস্কবিহীন অবস্থায় মানে করোনা নেই বলে চলছেন, তো সেই ক্ষেত্রে আসলে বাতাস টানা যে কত ভয়াবহ অবস্থা ধারণ করছে। তো ঈদ করতেই হবে। মানুষের জনসচেতনতা বোধ, শিক্ষিত লোক এমন যদি হতো যারা নিরক্ষর, তাহলে একটা বিষয় ছিল। মানে ঈদ বলতেই, উৎসব বলতেই, বিশেষ করে এই ঈদ বলতেই একেবারে অজ্ঞান। ঈদ করতেই হবে, ঈদের পরে বেঁচে থাকার দরকার আছে কি নেই এটার প্রয়োজন নেই। আমার কখনো কখনো ব্যক্তিগতভাবে আক্ষেপ হয়, মনে হয় একটি বৌদ্ধ ধর্মে যেমন বলে, জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক। আমার কাছে মনে হয় একটি পিঁপড়েরও অনর্থক মৃত্যুর প্রয়োজন নেই। কিন্তু সে তো কখনো কখনো মনে হয়। কিন্তু আবার এমনটিও মনে হয় যে আসলে এই যে এত দেশে এত মানুষ, সবাই আপন, সবাই নাগরিক, সবাই দেশবাসী, সবার জন্যই সবাই দেশবাসী, সবার জন্যই অগাধ ভালোবাসা। তো আবার মনে হয় এই মানুষদের এই বিপর্যয়ের, এই বোধহীনতার জন্য কারা দায়ী? আর এই বোধ ফিরিয়ে আনা আদৌ কি সম্ভব? বা আমরা আসলে স্বাধীনতা বলতে কী বা বুঝি? যখন দেখি শিক্ষিত লোক মাত্রই অশিক্ষিত অজ্ঞানের মতো কাজ করেন, তাহলে আজকে আমার সকালবেলা ভোরে আমি ভিডিও করে রেখেছি। আমি সব প্রমাণ এখন দিতে চাই না, দিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। আমি যেই ভবনটিতে দাঁড়িয়ে আছি, এই ভবনটির অবস্থান নিয়ে বেশ বিতর্ক রয়েছে। তো সুতরাং আমি সব জায়গায় যদি সব বিষয়ে যদি কথা বলতে থাকি, তাহলে আমি তো আর পা রাখতে মাটি পাবো না। সুতরাং আমি সব বিষয়ে কথা বলতে চাই না, বলতে ইচ্ছুকও নই। একটু বলতে চেষ্টা করে যতটা মাসুল আমাকে দিতে হয়েছে, তারপর তো আর বলতে চিন্তা করারও কোনো কারণ থাকতে পারে না। যার জন্য এখন আমি বোবা হয়ে আছি, দেখছি, কিছুটা জানছি, কিন্তু বলছি না, বলবো না। কিন্তু তারপরেও মনে হয় এই যে 1971 সালে এত ক্ষয়, এত রক্তস্নাত একটি দেশ পেলাম আমরা, এটার পরিণতি কি এই দেখতে হবে? যাদের বোধ নেই তারা বলবে, না বেশ ভালোই তো আছি, বেশ সুখেই তো আছি, অসুবিধাটা কোথায়, সমস্যাটা কোথায়? তারা তো পঙ্কিলতা দেখতে পাচ্ছেন না। তাদের শুধু টাকা দরকার, টাকা আসছে, টাকা পাচ্ছে, বৈধ কি অবৈধ, সাদা কি কালো, হলুদ কি বিষয় নেই। তাদের কথা হলো বেশ আরামে আছি, বেশ সুন্দর, গাছ কাটলে ভাই তোমার সমস্যা কি, সবুজ কমলে তোমার সমস্যা কি? আরে আবাসনের দরকার, আকাশে ওঠা দরকার, আকাশে বাস করা দরকার। গাছ দিয়ে কি হবে, সবুজ দিয়ে কি হবে, পরিবেশ দিয়ে কি হবে? এই হলো তাদের চিন্তা ভাবনা। তো আমি যখন তাদের বিপ্রতীপে কথা বলি, তখন আমি পাগল বই আর কিছু নই। মাঝে মাঝে মনে হয় 1971 সালের যুদ্ধটা আমাদের অবশ্যই 9 মাসে হওয়া, সে সমাপ্ত হওয়ার প্রয়োজন ছিল না। মাঝে মাঝে মনে হয় 1971 সালে ভারতের সহযোগিতা আমাদের নেওয়ার দরকার ছিল না। মাঝে মাঝে মনে হয় 1971 সালে আমাদের পাশে ভারত রাষ্ট্রের দাঁড়ানোর কোনো দরকার ছিলই না। আমাদের বোঝা দরকার ছিল স্বাধীনতা কী জিনিস। আমাদের নিজেদের রক্তে, নিজেদের চেষ্টায় এককভাবে অর্জন করার দরকার ছিল। 1 কোটি লোক আশ্রয় নিল, প্রশিক্ষণ পেল, অস্ত্র পেল, তাদের বাহিনী আসলো, আমাদের বাহিনী আসলো, মিত্র বাহিনী আসলো, মুক্তি বাহিনী আসলো, লড়াই হলো, পাকিস্তানের সঙ্গে দেশ স্বাধীন হয়ে হলো জয় বাংলা। শেষ। এই স্বাধীনতা কমপক্ষে আমার মনে হয় 10 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ দরকার ছিল, এবং নিজেরাই পাকিস্তানকে যেতেই হতো এই দেশ থেকে।
এই দেশে পাকিস্তান থাকার কোনো কারণই ছিল না, কিন্তু সেটা আমরা একাই করা দরকার ছিল, আরও রক্তপাতের দরকার ছিল। আজকে আমরা স্বাধীনতার কোনো মূল্যই বুঝি না, সবাই কেবল বেপরোয়া হয়ে আছে। শুধু যে করোনা ভাইরাস নিয়ে বলছি তা নয়, প্রতিটি বিষয়ে যেখানেই যাই, যেখানেই যাবেন, যদি আপনার ইন্দ্রিয় ক্ষমতা থাকে, যদি আপনার অনুভূতিগুলো এখনো ভোতা না হয়ে থাকে, যদি আপনার চোখ কান খোলা থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই উপলব্ধি করবেন যে রাষ্ট্র কোন দিকে ধাবিত। আমি কোনো দলের বিপক্ষে কথা বলছি না, আমি পুরো জনস্রোতের কথা বলছি, পুরো নেতৃত্বের কথা বলছি। এখানে আওয়ামী লীগ বিএনপির কথা বলছি না, আর অন্য নেতৃত্ব আর সে বিষয়ে কথা বললাম না। তো নেতৃত্বের জটিলতা, নেতৃত্বের শূন্যতা সম্ভবত একটি রাষ্ট্রকে এভাবে শেষ করে দিতে পারে। এই কি অবস্থা! আমি যদি এখন আপনাদেরকে এই আমার ক্যামেরাটা নিয়ে যদি আমি একটি মার্কেটের ভেতরে ঢুকতে পারতাম, এই যে পেছনের আমার পেছনে যে ভবনটি রয়েছে, এখানে খন্দকার হক ম্যানশন, সাত্তার খান কমপ্লেক্স সহ আরও অন্যান্য মার্কেট রয়েছে, যদি আমি দেখাতে পারতাম যে ওখানে তিল ধারণের ঠাইটুকুও নেই, তাহলে এত করোনা ভাইরাস। যেই সেক্টরে আপনি যান, যে বিষয়ে আপনি কথা বলুন, বিষয় একই। আমি ব্যাটারি চালিত রিক্সায় উঠলাম, আমি সিএনজি চালিত রিক্সায় উঠলাম, মানুষ হুমড়িকে পড়ছে। এই কি অবস্থা! ইফতার আমাকেও করতে হবে, ঈদ আমাকেও করতে হবে, তোমাকেও করতে হবে। একটু সহনশীল থাকো না বাবা, এত কেন বেপরোয়া? তুমি কি 3 দিন পরে মরে যাবে নাকি? না তো তুমি 300 বছরের আয়ু নিয়ে এসেছো। কেন এত আধিপত্য, এত এই রকম বেপরোয়া কি কারণে? বলে আপনারা বলবেন যে আমি এখন বলতে গিয়েও আমি বেপরোয়া। হ্যাঁ, অবশ্যই এগুলো এই সমস্ত বেপরোয়া পরিবেশের প্রভাব। আমি বেশ সহনশীল মাত্রায়, ধীরে সুস্থভাবে, প্রশান্তভাবে, শান্তভাবে কথাগুলো বলে যেতে পারতাম, সুযোগ নেই। এখানে অবস্থান করে প্রশান্তভাবে কথা বলার সুযোগ নেই। আপনি যেদিকে যাবেন আটকে যাবেন, আপনি যাই করতে যাবেন আটকে যাবেন। আপনার হয়তো পথ ক্লিয়ার থাকবে যদি আপনার হাতে অঢেল টাকা থাকে। টাকা সাদা কি কালো, টাকার গায়ে লেখা নেই, সেদিকে কারো নজরদারি নেই। টাকা হলে এই কথা। এইভাবে আমরা কত দূর যেতে পারবো? আমরা কি এইভাবে বেশি দূর যেতে পারবো, নাকি আমরা আত্মহত্যার পথ রচনা করছি? তো আমি যে কথাটি ফেলে গেছি আপনাদের জন্য, শেষ কথাটি বলে আমি এখন এখানের বক্তব্য শেষ করব। এটা হলো এই, আজ ভোরে আমার ঘুম ভেঙেছে ফজরের আজানের পরপর। আমি যখন বারান্দার দরজা খুলে বারান্দায় গিয়ে বসলাম, তার আগে আমার ছেলে খবর দিল, বলল যে একটি সরকারি অফিস থেকে ধোঁয়ার কুণ্ডুলি উঠছে, বেশ কুণ্ডুলি উঠছে। সেই অফিসে কিছুদিন পর একটি গাছকে আগুন লাগিয়ে হত্যা করা হয়। সকালবেলা, ভোর রাতে, মধ্যরাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয় গাছের নিচে, এবং সেই গাছটি পুড়ে যায়। তারপর এই গাছটিকে কোনো রাসায়নিক কারণে বা জৈব বৈচিত্র্যের কোনো জটিলতা দেখিয়ে এই গাছটি মারা গিয়েছে, এরকম ফুটেজ ছবি নিয়ে তারা হয়তো বলেছে, যেহেতু আমার কাছে যথাযথ প্রমাণ নেই, কিন্তু আগুন লাগানোর প্রমাণটুকু রয়েছে। তো আগুন লাগিয়ে একটি গাছকে পুড়ে ফেলে, এর কিছুদিন পরে এই গাছটিকে আপনার কেটে ফেলে, তারপর এখানে ভবন তৈরি হয়। এভাবে অনেকগুলো সরকারি অফিসের বড় বড় বৃক্ষ, বেসরকারি জায়গাগুলো হাইরাইজ বিল্ডিংয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এখন সরকারি জায়গাগুলোতে বেশ বড় বড় বৃক্ষ রয়েছে। এই গাছগুলো নিধন হওয়ার সঙ্গে সঙ্গে এই দেশের কিছু সুস্থ রাজনৈতিক সংগঠনের অথবা পরিবেশবাদী সংগঠনের ছেলেরা, মেয়েরা, যুবকেরা এখনও যাদের জন্য এই দেশে শ্বাস ফেলা যায়, তারা প্রতিবাদ করে। এটা ফেসবুকে হোক,
ইউটিউবে হোক অথবা প্রকাশ্যে ব্যানার নিয়ে হোক, রাজপথে হোক, তারা ক্ষীণ কণ্ঠে ক্ষীণ স্রোত ধারায় হলেও একটু প্রতিবাদ করে। এই প্রতিবাদটুকুর যেন লেশ মাত্র না থাকে সেই জন্য গাছ পোড়া শুরু হচ্ছে। আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে, ভবিষ্যতে এগুলো আমি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। গাছ পুড়ে ফেললে কিছুদিন পর, 1 মাস 2 মাস পর এই গাছটা মারা গেছে প্রমাণ করলে কাঠ দিব্যি বিক্রি করা যায় এবং গাছটাকে দিব্যি কতল করা যায়। এখন শুরু হয়েছে গাছ পুড়ে ফেলা। গাছ পুড়ে 3 মাস পরে গাছটা কাটা হয়। এই আপনারা দেখবেন কুমিল্লা সার্কিট হাউসে অনেক গাছ ছিল, ওখানে পোড়ানোর কোনো ইতিহাস নেই। ওখানে একদিন সবগুলো গাছ কেটে ফেলেছে। ওখানে হাজারে হাজারে বাদুড় সহ বিভিন্ন প্রজাতির পাখি প্রতিদিন সন্ধ্যায় ভিড় জমাতো। তো ওই গাছগুলো এক সময় কেটে ফেললো। এই সাম্প্রতিক 2-3 বছর কেটে এখানে এখন হাই রাইজ বিল্ডিং উঠছে। সব জায়গায় এইভাবে গাছ কেটে বিল্ডিং উঠছে। তো গাছগুলো কাটলে পরেই অনেকে প্রতিবাদ শুরু করে, বিধায় গাছগুলো এখন কাটার জন্য বিভিন্ন ছল বল কৌশল কূটকৌশল এগুলো অ্যাপ্লাই হচ্ছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা হিসেবে করা হচ্ছে। তো আপনারা একটু ভাবুন, যেই রাষ্ট্রে গাছ পুড়ে ফেলার মতো মানুষ রয়েছে সেই রাষ্ট্র কি সহজভাবে এগিয়ে যাচ্ছে? এখন আমার কোনো পদবি নেই, আমার কোনো অবস্থান নেই, আমি একজন একক ব্যক্তি, একেবারেই নিরীহ নাগরিক। আমি যদি এই কথাগুলো বলতে থাকি, প্রমাণ দিতে থাকি, 2 দিন পরে আমি কোথায় যাব? প্রয়োজন আছে? নেই। আমি কি রাষ্ট্রের বিপক্ষে বলছি? না। আমি কি আইনের বিপক্ষে বলছি? না। কিন্তু এই কথাগুলো বলতে গেলে যদি আমাকে হয়রানি করা হয়, যদি করা হয়, আমি অতীতে কিছু হয়রানির শিকার হয়েছিও, যদি করা হয় তাহলে কি কথাগুলো আমি বলবো? না, বলবো না। আমি নীরব হয়ে যাব, আমি বোবা হয়ে যাব। বরিস পাস্তেরনাকের মতো আমি লেখা ছেড়ে দিয়েছি, লেখা ছেড়েই দেব। কথা এইটুকু। এই রাষ্ট্রের মানুষের আসলে সহজ সমাধান কি আছে? গন্তব্য কোথায়? এত বেশি আশাবাদী ছিলাম আমি, আশাবাদী রাজনীতি করার পরও এখন অন্তত পক্ষে আমি এই বিষয়টায় আশাবাদী নই। অন্তপক্ষে মৃত্যু সুনিশ্চিত মানুষের জেনেও এই রাষ্ট্রের ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি না। আমি অনিশ্চিত, আমি বেশ আতঙ্কিত, আমি বেশ আশঙ্কায় রয়েছি। তো এই কথাটুকু বলে আপনাদের উদ্দেশ্যে আমার কথা শেষ করলাম। আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশে যে যারা যেখানেই বেফাস কাজ করছে, বেপরোয়া হচ্ছে, তাদেরকে একটু সংযত রাখার জন্য প্রচেষ্টা চালাবেন। এই রোজা, এই রমজান সংযমের মাস। আহ, কি পরিহাস! সংযম, কোথাও সংযত অবস্থা নেই। সংযমের মাস, এই হলো আমরা সংযম পালনের, এই হলো আমাদের সংযম পালনের নমুনা। সবাই ভালো থাকবেন, একথা বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি।